শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান। সঙ্গে আছি এজি মাহমুদ। আজকে আলাপ করতে চাই কাজ বাড়ন্ত প্রসঙ্গে। দেশে বেকারত্বের হার বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, এমন তথ্য সম্প্রতি জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই প্রসঙ্গে আলাপ করবো। আমাদের সঙ্গে আলাপে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পপুলেশন সায়েন্স বিভাগের ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আয়োজনে। ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত করার জন্য। স্যার, আমরা দেখলাম যে বিবিএস বলছে, কালকে যে ডাটা প্রকাশ করেছে বিবিএস, সেখানে দেখলাম আমরা বলছে যে বেকারের সংখ্যা বাড়ছে। 24,70,000 ছিল গত বছরের শেষে, যেটি এই বছরের আমরা হিসাব দেখছি 25,90,000 এসে ঠেকেছে। বেকারত্বের হার বাড়ছে, সংখ্যা বাড়ছে, কারণটা কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? আচ্ছা, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং অবশ্যই দৃষ্টি কাড়ার মতো একটি সংবাদ। তো মূল বিষয়টি যেটি দাঁড়াচ্ছে যে বিবিএস যেই ত্রৈমাসিক, এটা কিন্তু ত্রৈমাসিক শ্রম জরিপ, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এটা কিন্তু পুরো সারা বছরের জরিপ নয়। তো এখন যে জায়গাটি লক্ষণীয় বিষয় যে এটার কিন্তু একটা সিজনাল বা টাইম এর একটা ব্যাপার আছে। অর্থাৎ দেখেন, আমাদের শ্রমবাজারে যারা কাজ করে এবং বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিতেই আছে, এবার আছে আপনার শিল্প এবং সেবা খাত, মূলত সেবা দ্বিতীয় এবং হচ্ছে শিল্প খাত। এখন এই শ্রমবাজারের যে চরিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে যেহেতু কৃষির সাথেই হচ্ছে সবচেয়ে বেশি যোগসূত্র, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মৌসুমি অবস্থায় কোন ধরনের কাজ করছে সেটা কিন্তু দেখা যায় যে জানুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত একরকম থাকে, আবার এপ্রিলের পর থেকে আবার আরেক রকম, আবার এরপরে যদি যান এভাবে 3 মাস অন্তর অন্তর যদি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে যে শ্রমবাজারের চিত্রটা কিন্তু বৈচিত্র্যময়। তো আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরের জায়গাতে আমি বলবো যে প্রথম জায়গায় প্রশ্ন হচ্ছে যে আমরা যে উপাত্তের যে বিবিএস যে ডিসেমিনেশনটি করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমি বলবো যে প্রথম পর্যায়ে যেহেতু এটা সিজনাল একটা ফ্যাক্টর এখানে কাজ করছে, যার জন্য কম বেশি হতে পারে, এটি হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয়ত যে জায়গাটি আমি মনে করছি যে এখানে কিন্তু উপাত্তের যে গুণগত মানটা কী অবস্থায় রয়েছে সেটিও কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে। কারণ সাধারণত এই যদি লক্ষ্য করেন যে এই 15 থেকে 29 বছর যাদেরকে বিবিএস যুব ক্যাটাগরিতে বলা হয়, ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে কমছে, মানে ওই জায়গাতে কমেছে, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক না, কমার কথা নয়। কারণ আমাদের যে প্রজেকশন মডেল বলছে সেখানে কিন্তু বাংলাদেশ এখনও কিন্তু কর্মক্ষম জনগোষ্ঠীর কিন্তু বাড়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কর্মক্ষম যেই জায়গাটি রয়েছে, পার্টিকুলারলি যুব যারা, সেখানে কিন্তু একটু কম আছে। এখন বেকারের যে জায়গাটি আপনি বলেছেন যে এই জায়গায় আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা হয়তো পর্যাপ্ত জব তৈরি করতে পারছি না, সেটিও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এখন ধরেন প্রতি বছর আমাদের শ্রমবাজারে যে ধরনের মানুষ যুক্ত হচ্ছে, সেই পরিমাণে আমরা যদি জব তৈরি না করতে পারি তাহলেও কিন্তু একটি ব্যাপার ঘটবে। আরেকটা হচ্ছে যে জব তৈরির ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে বিনিয়োগ একটা ব্যাপার রয়েছে, মানে স্থানীয় যে পরিবেশের যে একটা ব্যাপার রয়েছে, সেটি যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলেও কিন্তু জব বা তৈরি হবে না। এখন বিবিএসের যে সংজ্ঞা, যে বেকারের যে সংজ্ঞা, এটাতে যদি লক্ষ্য করেন খুবই ইন্টারেস্টিং, কারণ আইএলও ডেফিনিশনটা, ওই আইএলও ডেফিনিশনটাই বিবিএস ব্যবহার মূলত এটা করে থাকে। এখন সপ্তাহে 1 ঘন্টা বা ওই 1 মাসের মধ্যে যদি কোনো কাজের মধ্যে যুক্ত ইচ্ছা থাকা সত্ত্বেও যদি না থাকে তখন নেয়। এখন এই ডেফিনেশনটা আমাদের বাংলাদেশ কনটেক্সটে কতটুকু প্রাসঙ্গিক সেটি নিয়েও কিন্তু একাডেমিক ডিবেট রয়েছে। যেরকম যদি আপনাকে আমি বলি যে বাংলাদেশের শ্রমবাজারের চিত্রটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার, এটা কিন্তু আনুষ্ঠানিক শ্রমবাজার না। এখন ওই অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারে এই ধরনের সংজ্ঞা ব্যবহার করে যখন আমরা যাই, তো সত্যিকার অর্থে বেকারত্বের যে চিত্রটা সেটা মনে হয় উঠে আসে কিনা এ নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাহলে এখন এই মোটা দাগে আমি যেটি বলবো যে যে বেকারের যে ব্যাপারটি, যেটা হচ্ছে আমাদের জনসংখ্যায় আমরা বলছি প্রতি বছর প্রায় দেখা যাচ্ছে যে 20 লক্ষাধিক মানুষ কিন্তু যুক্ত হচ্ছে। এখন সেই তুলনায় যদি আমি জব তৈরি না করতে পারি, যেমন আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, বর্তমান 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় একটা টার্গেট কিন্তু আছে, কিন্তু সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা জব তৈরি করতে পারছি না। এবং মূলত জব তৈরির জায়গাটা এটা কিন্তু সরকার এককভাবে করবে না, এর পাশাপাশি কিন্তু ব্যক্তি খাত রয়েছে, বেসরকারি খাত রয়েছে। কিন্তু মূল যে লক্ষণীয় বিষয়টি দেখা যাচ্ছে যে আমাদের শ্রমবাজারে দেখাচ্ছে বেশিরভাগ এখন যাচ্ছে কৃষিতে, কিন্তু আমাদের যে বৈচিত্র্যময় যে এখন যে
চতুর্থ শিল্প বিপ্লব বা এর পরবর্তী যে কথা বলছি বা প্রযুক্তি নির্ভর যে জায়গাটায় স্মার্ট বাংলাদেশের কথা বলছি সেটি কিন্তু আমাদের শ্রমবাজারের চিত্রের সাথে যাচ্ছে না আমি বলে মনে করছি। যে কেন? কারণ যদি কৃষিতে যদি হওয়া দরকার হচ্ছে শিল্প খাতে বাড়ার কথা, সেবা খাতে বাড়ার কথা, তো সেটি না করে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কৃষির দিকে ধাবিত হচ্ছে। সো এই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তার জায়গা, কারণ আমরা এখন প্রযুক্তি বান্ধব সমাজের কথা বলছি। সেক্ষেত্রে আপনার যে কোথায় আসলে কোন সেক্টরে আমার জব তৈরি করতে হবে এটি কিন্তু স্থানীয় শ্রমবাজারের চিত্র। এই বিবিএস যে রিপোর্টটি দিয়েছে এটি কিন্তু স্থানীয়, এর পাশাপাশি কিন্তু আমাদের একটা বৈদেশিক শ্রমবাজারও রয়েছে, সেটির কথা কিন্তু এখানে আসেনি। এখানে না আসলেও লক্ষণীয় বিষয় হচ্ছে কি, আমরা যখন উপাত্তের জায়গা, গুণগত জায়গায় আমি সবসময় কথাটা বলি, কেন বলি? কারণ দেখা যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরই দেখেন একটি রয়েছে শ্রম জরিপ, যেটা আপনার এখন কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক করেছে, আবার ইয়ারলিও আপনার আসে। আরেকটা জায়গাটা যেটা হচ্ছে যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, যেটাকে আমরা হায়াস বলে থাকি, যে ওইটাও কিন্তু একটা জরিপের চিত্র দেয়। পাশাপাশি দেখা যায় যে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলে SBRS এর আরেকটা তথ্য আসে। এই তথ্যগুলোর সাথে যদি আমি সমন্বয় করতে চাই, দেখা যায় একটার সাথে আর একটা মিলছে না। পাশাপাশি ধরেন গত বছর 2022 গত বছর না 22-এ যে সুমারিটি হয়ে গেল, জনশুমারি, সেখানেও কিন্তু যদি আমরা উপাত্তের বিশ্লেষণ করতে চাই, যেমন ডেমোগ্রাফি, আমি যেহেতু পপুলেশন সায়েন্সেসে কাজ করি, এখানে কিন্তু রয়েছে নির্ভরশীলতার হার। যদি খেয়াল করে দেখেন, এই নির্ভরশীল কারা, যারা হচ্ছে 15 থেকে মানে 64 বছরে, এরা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী। তাহলে এই 0 থেকে 14 এবং 64-র উপরে যারা রয়েছে তাদেরকে আমরা বলি যে ডিপেন্ডেন্ট বা পার্মানেন্ট। তাহলে এখন এই ডিপেন্ডেন্সি রেশিওটা যখন আমরা ক্যালকুলেট করি, অনুপাতটা, সেটা দেখা যাচ্ছে লেবার ফোর্সের সাথে বা SBRS স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স বা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে এর সাথে কিন্তু মিলছে না। তার মানে যে জায়গাটি দাঁড়াচ্ছে, যে আমার যে প্রশ্নটা মনে হয়, যদিও আমরা বলি যে অনেক ক্ষেত্রে একটা হচ্ছে জরিপ এক জিনিস, আর একটা হচ্ছে যে পূর্ণাঙ্গ সুমারি আরেকটি জিনিস, তখন কিন্তু ওই গুণগত জায়গায় আমার প্রশ্ন আসে যে না হলেও তো কাছাকাছি থাকবে। যেমন হাউস হোল্ডের কাঠামোটা, স্ট্রাকচার, সাইজটা কত, এটাতে দেখবেন সেন্সাসে আসছে 3.98 মানে মাত্র, কিন্তু আবার দেখতে পাচ্ছি হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচারে দেখা যাচ্ছে আরও বেশি 4-এর উপরে। তাহলে একটার সাথে আরেকটা কিন্তু মিলতেছে না। তো এরকম আমাদের কিন্তু ঠিক একই রকমভাবে দেখবেন নাইদার ইন এডুকেশন, নর ইন এমপ্লয়মেন্ট, নর ইন ট্রেনিং, যেটাকে নিড বলা হয়ে থাকে, এটিও যদি দেখেন সেন্সাসে কিন্তু একরকম তথ্য আসছে, SBRS-এ একরকম তথ্য আসছে, লেবার ফোর্স সার্ভেতে একরকম তথ্য আসছে। তার মানে এই যে একই প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের ফাইন্ডিংসগুলো আসছে, এটি কিন্তু মানে আমি স্যার মানে এটি হওয়ার পেছনে কি কারণ কাজ করে? একই ধরনের ফর্মুলা প্রয়োগ করেই তো জরিপের কাজগুলো করা হয়ে থাকে। না, হয়ে থাকে, হলেও যে ধরছে এক একটা জরিপের ধরেন এক এক ধরনের উদ্দেশ্য এবং টার্গেট গ্রুপটাও কিন্তু একরকম, স্যাম্পলও ভিন্ন ভিন্ন, স্যাম্পলও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে, এবং কখন জরিপটা করা হচ্ছে সেটিও কিন্তু আরেকটা ব্যাপার। এবং আরেকটা জায়গা হচ্ছে যাদের কি দিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করছে সেটা কোয়ালিটি উপাত্ত আসছে কিনা সেটি নিয়েও কিন্তু তখন তথ্যের স্বচ্ছতাটা কতটা, হ্যাঁ, সেটি একটা জায়গার একটা ব্যাপার থাকে বা বিশ্লেষণের একটা ব্যাপার থাকে। মোটা দাগে যেটি আমি বলতে চাই যে ধরেন মানে বিবিএস অবশ্যই মানে গুণগত মান তাদের উন্নয়ন করছে বটে, আমি ওইটা বলবো যে তারা চেষ্টা করছে, কিন্তু তারপরও এই ধরনের জায়গাগুলোর কিন্তু ব্যাখ্যা বা বিশ্লেষণ করার একটা ব্যাপার থাকে। কারণ আমি যদি সেন্সাসটাকে মনে করি যে অধিক প্রতিনিধিত্বশীল, কারণ সকল মানুষকে এখানে কাউন্ট করা, আর জরিপটা তো হচ্ছে একটা প্রতিনিধিত্বশীল জায়গা থেকে, রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল থেকে করা, আর সেন্সাসটা হচ্ছে সকল মানুষকে দেখা। তো সেখানে দেখা যাচ্ছে যে এই সেন্সাসে দেখতে পাই যে ডিপেন্ডেন্সি রেশিও কমেছে, যদি ওভাবে যদি কর্মক্ষম যে জায়গা মানুষের তুলনায় যদি করি, কিন্তু SBRS যদি লক্ষ্য করি তাহলে দেখছি বাড়ছে। তাহলে এগুলোর ব্যাখ্যাটা কি হবে? তাহলে এই জায়গায় যেমন ডিপেন্ডেন্ট পপুলেশন যদি বাড়ে, তার মানে বোঝা যাবে যে এরা শ্রমবাজারে কাজ পাচ্ছে কি পাচ্ছে না, এ নিয়ে একটা বড় চ্যালেঞ্জ আছে। আর যদি দেখা যায় ডিপেন্ডেন্ট পপুলেশন সংখ্যা কমছে, তার মানে একটা ফেভারেবল কন্ডিশনের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। সো গবেষক হিসেবে যদি বলেন বা আপনার একটা একাডেমিক বা ক্রিটিক্সের জায়গা থেকে যদি বলেন, তাহলে আমি কিন্তু এই যে নির্ভরশীলতার হার এবং বলবাম যে যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোনোটির মধ্যেই নেই, কিংবা হাউস হোল্ড সাইজ বা কাঠামোর মধ্যে যদি আমি
এগুলোর সাথে যদি একটির সাথে আর একটা কম্পারেটিভ ডিসকাশনে করতে যাই তাহলে কিন্তু এক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ধাবিত হয়। কিন্তু তারপরও আমি বলবো যে না, এই আপডেটেড উপাত্তগুলো আমাদেরকে কিন্তু এক ধরনের ধারণা দিচ্ছে। যেরকম ধরেন এই বেকারের সংখ্যা যা যদি ওই ত্রৈমাসিক সংখ্যায় যাই বলি না কেন, কিন্তু এর মধ্যে নারী এবং পুরুষের শ্রমবাজারে অংশগ্রহণের হারটার কি অবস্থায় রয়েছে, সেখানে আমরা দেখলাম যে পুরুষরা পিছিয়ে পড়েছে, নারীরা এগিয়ে আছে। নারী আছে। তো এখন দেখেছি আবার ওই যেটা বলছিলাম যে কোন খাতে আমার কর্মসংস্থান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নারীরা কিন্তু বেশি যুক্ত হচ্ছে কৃষিতে, এবং আরেকটা জায়গা হচ্ছে দেখা যাচ্ছে যে পুরুষরা কিন্তু মাইগ্রেট করে, এরা ধরেন দেশের বাইরে চলে যায় বা অন্যান্য কাজের মধ্যে থাকে। তো নারীরা কিন্তু এখন কৃষির দিকে যুক্ত হচ্ছে, সেটিও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। স্যার, কৃষির দিকে যুক্ত হচ্ছে, আবার অনেকে উদ্যোক্তাও হচ্ছেন এখন আইসিটি প্রযুক্তির সক্ষমতা কাজে লাগিয়ে। এবং আপনি জানেন যে এখন আমরা কিন্তু জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কাল পার করছি, ডেমোক্রেটিক ডিভিডেন্ডে সবচেয়ে চমৎকার সময় পার করছি, চমৎকার সময় পার করছি। এই সময়টা কিন্তু দীর্ঘ সময় আমাদের জন্য থাকবে না অনুকূলে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রমবাজারে দেখবেন যে নারী এবং পুরুষের মধ্যে যদিও দেখতে পাচ্ছি নারীদের অংশগ্রহণ বাড়ছে, কিন্তু সেটা বাড়ছে কৃষিতে, যেখানেই বাড়ুক না কেন। কিন্তু মোটা দাগে আমি যেটা বলবো, এখনো কিন্তু শ্রমবাজারে নারী এবং পুরুষের অংশগ্রহণের হারের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। এবং ব্যাপক বলতে আমি যেটা বলবো যে এই যে সর্বশেষ যে জরিপটি যেটি বিবিএস আমরা প্রকাশ করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে নারী সংখ্যাটা দেখা যাচ্ছে মাত্র 40.89%, আর কম্পারেটিভলি পুরুষের যে ক্ষেত্রে 80.58%। তার মানে কি, নারী এবং পুরুষের মধ্যে শ্রমবাজারে অংশগ্রহণের হারে দ্বিগুণ পার্থক্য। তার মানে আমার যে শ্রমবাজারের যে কাঠামোটা, এই কাঠামোর মধ্যে কিছু ব্যারিয়ার রয়েছে, এবং এই ব্যারিয়ারগুলোকে যদি আপনি ব্রেকডাউন না করতে পারি তাহলে নারীর অংশগ্রহণ বাড়তে পারবো না, এবং সেটি কিন্তু আমি আলটিমেটলি জনমিতিক লভ্যাংশ অর্জনের যে বেনিফিটটি নিতে চাচ্ছি সেটি কিন্তু হচ্ছে না। এবং নারীরা কিন্তু প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণের হারটা কিন্তু আশানুরূপভাবে কিন্তু আমরা করতে পারছি না। এর পিছনে হয়তো বলতে পারেন যে এই যে মেয়েদের শিক্ষা, যদিও আমরা বলছি, কিন্তু আলটিমেটলি বাল্য বিয়ে এবং দেখা যায় কিশোরী মাতৃত্ব, যেমন কম বয়সে গর্ভবতী হয়ে যাওয়া, এগুলো কিন্তু তার লেবার ফোর্স পার্টিসিপেশনে, ফর্মাল লেবার ফোর্স পার্টিসিপেশনে বাধা তৈরি করছে। কারণ যখন দেখা যাবে যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, হয়তো বা সে প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত গিয়েছে, কিন্তু যাওয়ার পর একটা পর্যায়ে ভালো পাত্র পেয়ে গেল, বা অন্য ব্যারিয়ারের কারণে সামাজিক যে কালচারাল নর্মসগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু তাকে কিন্তু আমি কাঙ্ক্ষিত মানে আমি নিতে পারছি না। যতক্ষণ নারীকে আপনি যদি ধরেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি মানে বাধ্যতামূলক শিক্ষাটা যদি আপনি না দিতে পারি, তাহলে সে কিন্তু আনুষ্ঠানিক শ্রমবাজারে প্রবেশ করতে পারবে না। সে কিন্তু তখন আনুষ্ঠানিক শ্রমবাজারে যদি প্রবেশ না করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে তার যে পরিমাণে সে কন্ট্রিবিউট করার কথা সেটি কিন্তু করতে পারবে না। এবং একইভাবে তার নারীর যে পূর্ণাঙ্গ যে ক্ষমতায়নের যে জায়গাটা আমরা বলি, অনেক ক্ষেত্রে বলি না যে উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা শব্দ চয়নে আমরা বলি, কিন্তু ক্ষমতায়নের যে জায়গাটা, এটি কিন্তু বৃহত্তর কাঠামোর প্রেক্ষাপটে কিন্তু নির্ভর করছে। সে ডিসিশন মেকিংয়ে ভূমিকা রাখতে পারছে কিনা, তার ইচ্ছা অনুযায়ী কাজটা করতে পারছে কিনা, এই জায়গাগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কাজে আমাদের শ্রমবাজারে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার হার বাড়ছে বলছি, কিন্তু সেই জায়গাতে বড় ব্যারিয়ার হচ্ছে যে নারীরা এখনও দেখা যাচ্ছে আমরা যে পুরুষের কাছাকাছি পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, এবং প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে ঢুকাতে পারছি না। এবং এখন দেখতে পাচ্ছি যে কৃষিতে মোটা দাগে দেখা যাচ্ছে যে এই যে বিবিএস যে জরিপটি প্রকাশ করেছে, দেখেন 45% মানে যারা ইনভলভ এর মধ্যে কৃষিতে, বা 18% হচ্ছে শিল্পে, এবং সেবা খাতে হচ্ছে 37%। এখন এটি যদি আগের সাথে তুলনা করেন, তাহলে তুলনা করলে দেখা যাবে যে সেবা এবং ওই শিল্পে কমেছে, কৃষিতে বেড়েছে। স্যার, এর মধ্যে স্যার উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর পার্টিসিপেশন কত, বা সেটার অংশগ্রহণটা কত আসলে? তো সেটার কিন্তু এখন পর্যন্ত তারা যে তথ্যটা দিয়েছে, যে 8 পৃষ্ঠার একটা প্রাথমিক তথ্য কিন্তু দিয়েছে, সেখানে কিন্তু বন্টনটা ওভাবে দেয় উচ্চশিক্ষিত কিনা তারা, রাইট, ওই বন্টনটা আমাদের আসে নাই ওই যে শিক্ষার ক্ষেত্রে তারা। তো নর্মালি যেটা হয়, আমাদের উচ্চশিক্ষিত যারা, অন্যান্য যে গবেষণাগুলো রয়েছে এবং বিবিএস এর যে পূর্ণাঙ্গ লেবার সার্ভে, যেটা ধরেন 2022-এ যেটা হয়েছে, ওই তথ্যও কিন্তু দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষিত তাদের মধ্যে বেকারত্বের হার বেশি কিন্তু কম্পারেটিভলি। তার মানে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষিত হলেও ওরা ওই অনুযায়ী যদি জব না পায়, তাদের শিক্ষার যেটি বললাম যে গ্র্যাজুয়েট আমরা তৈরি করছি, কিন্তু গ্র্যাজুয়েট তৈরি হলেও তারা যদি কাঙ্ক্ষিত মানে জব তৈরি না হয় বা না যায়, তারা ধরেন যে মনে করে যে হ্যাঁ আমি স্নাতক বা স্নাতকোত্তর আছি, কিন্তু আমি সেই অনুযায়ী যদি মার্কেটে জব যদি আমি না পাই, তাহলে কিন্তু তারা তো ঢুকতে পারছে না, তখন যাচ্ছে না। তার মানে এখানে আরেকটা ব্যারিয়ার স্ট্রাকচারাল, আমরা যে গুণগত শিক্ষা কথা বলছি সেটি প্রোভাইড করছে কিনা, মার্কেটের চাহিদা অনুযায়ী
গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। তো মোটা দাগে আমরা দেখতে পাই ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য বিআইডিএসও গবেষণা করেছে বা অন্যান্য গবেষণা আমরা দেখতে পেয়েছি, যারা উচ্চশিক্ষিত বাংলাদেশের তাদের মধ্যেই দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত জব মার্কেটের অ্যাক্সেসটাও হচ্ছে না। স্যার আমরা একটু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে একটু আলাপ করতে চাই স্যার। এই যে সুবিধাটা আমরা পাচ্ছি, এই সুবিধা আমরা কত বছর পাবো, গবেষণা কি বলে? এখন এটারও নিয়ম কিন্তু ধরেন মানে আমি যেহেতু জনমিতি নিয়ে কাজ করি, আমি ওই যে বললাম যে উপাত্ত, কোন উপাত্তটাকে ভিত্তি করে আমি কাজ করছি, যে প্রজেকশন যখন করি কতগুলো অ্যাজাম্পশনের ভিত্তিতে কিন্তু প্রজেকশনটা হয়। এখন সেখানে দেখা যায় যে অ্যাজাম্পশনের ভিত্তিতে ইউএন প্রজেকশন একরকম বলছে, এবং উপাত্তের মধ্যে আবার সরকারের যে ইউএন যখন প্রজেকশন করে, সরকারের যে ডেটা আছে তাকে বেস ধরে যখন করা হয়, যেমন ধরেন আপনি টোটাল ফার্টিলিটি রেট কি অবস্থায় আছে, টিএফআর, তাকে আমি যদি বেস করি তো বাংলাদেশের টিএফআর কত এখন সেটির উপরে নির্ভর করছে। আমি যদি দেখি যে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে 2.3, আবার বিবিএসসি বলতেছে মানে 2 এর একটু উপরে, কিন্তু মিলতেছে না। কিন্তু দেখা যাচ্ছে 2011 সাল থেকে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে টিএফআর দেখা যাচ্ছে স্থিতি অবস্থায় 2.3, মানে 2.3 মানে একটা স্টেবল অবস্থায় আছে। আর বিবিএস এর উপাত্তে দেখতে পাচ্ছি যে না, সেটা কমতেছে। তাহলে এখন এই যে ধরেন উপাত্তের যে ভিন্নতা, এই উপাত্তের ভিন্নতার কারণে কিন্তু যখন আমি প্রজেকশন করতে যাই সেখানে ফলাফলটাও কিন্তু ভিন্ন দিচ্ছে। কিন্তু তারপরও মোটা দাগে ইউএন আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখা যাচ্ছে যে 2033 থেকে 34-35 পর্যন্ত আমরা সর্বোচ্চ মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিট পাওয়ার জন্য যে নির্ভরশীলতার হারটাকে যেটা বলছি, সেটি ফেভারেবল আমাদের থাকবে। কিন্তু তারপরে হয়তো আমরা কিছুটা বেনিফিট পাবো, কিন্তু সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারবো না। এবং 2049-এ গিয়ে আমরা কমপ্লিটলি ধরেন এইজিং সোসাইটি, জনমিতিক, যেটা স্যার আমরা ইউরোপে দেখছি অনেক দেশে, যেমন জার্মানিতে দেখছি স্যার আমরা যে সেখানে কর্মক্ষম জনগোষ্ঠী খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বাইরে থেকে বা পোল্যান্ড থেকে বা আশপাশের ইউরোপের অন্যান্য জায়গা থেকে লোকবল এনে, শ্রমশক্তি এনে কাজ করতে হচ্ছে। জি, তো ওইটা কিন্তু মানে একটা সময় হবে, কারণ আমাদের এখন যেখানে এজি পিপল, বয়স্ক মানুষের সংখ্যা বেশি। এখন বাংলাদেশেই যদি বলেন 60-এর ঊর্ধ্বেই প্রায় 10% মতো মানুষ আছে, মানে প্রতি 10 জনে একজন কিন্তু 60-এর ঊর্ধ্বে। বাংলাদেশে যে এই যে এইজিং এর ডেফিনেশন যদি দেখি, তাহলে সরকার বলেছে 60 এবং 60-এর ঊর্ধ্বে যারা, তারা হচ্ছে সিনিয়র সিটিজেন। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে আমরা বলি যে 64 পর্যন্ত আমরা বলি, 64-এর ঊর্ধ্বে যে মানুষগুলো আছে সেটিও কিন্তু মানে চাকরিতে অবসরের সময়সীমা হিসাব করে সেটি। তো এখন সেই প্রেক্ষাপটে আপনি যেটি বলছিলেন যে আমরা সর্বোচ্চ যে সুবিধাটি দেখতে পাচ্ছি, যে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে 2034-35 বা এই পর্যন্ত পাবো, 36 পর্যন্ত সর্বোচ্চ বেনিফিটটা পাবো। স্যার এই বিষয়ে আরো আলাপ করব, একটা বিরতির সময় হয়েছে, বিরতি ফিরে এসে তারপর স্যার আলাপটা করি। দর্শক, বিরতির পর আবার ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। কাজ বাড়ন্ত প্রসঙ্গে আলাপ করছি, ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। স্যার আমরা কথা বলছিলাম জনমিতিক সুবিধা প্রসঙ্গে। স্যার আমরা দেখেছি সামাজিক বৈষম্য, অসমতা এগুলো নিরসন করার জন্য বিশ্বের অনেক উন্নত দেশ যেমন হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তারা এই জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে তারা বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন সাধিত করেছে। কিন্তু আমরা এই সুবিধা পাওয়ার পরও সেইভাবে কেন শ্রম খাতে কেন সেই সুবিধাটি কাজে লাগাতে পারছি না? বাধাগুলো কোথায়? অনেক ধন্যবাদ। আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। শুধু আমরা এত দূরে না, যে আমাদের কাছাকাছি থাইল্যান্ডের কথাও যদি চিন্তা করি, তারাও কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা, আর যদি মনে সিঙ্গাপুরের কথা বলেন, মালয়েশিয়ার কথা বলেন, তারাও কিন্তু বেনিফিট পেয়েছে, বা পূর্ব এশিয়ার যে দেশগুলো তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে, আপনার সুবিধা পেয়েছে এই জায়গাটি। মূল যে জায়গাটি আমি মনে করি যে এখানে কিছু স্ট্রাকচারাল বা কাঠামোগত ব্যারিয়ার আমাদের শ্রমবাজারে রয়েছে। অর্থাৎ আমাদের এখানে প্রথম যেই জায়গাটি বলছিলাম যে এখানে যে আপনার জন্মহার কমে যাওয়া এবং মৃত্যুহার কমে গেলে আপনার বয়স কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসে। আমাদের যখন আমরা এরকম একটা ফেভারেবল সিচুয়েশনে যখন জন্মহারও কমলো এবং মৃত্যুহারও কমে আসলো, তো সঠিক সময়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে আমরা যে জনমিতিক লভ্যাংশ অর্জনের যে জায়গাটায় যাচ্ছি। এটা আমরা প্রথমবার পলিসি ডকুমেন্টে দেখা যাচ্ছে মাত্র 2016 সালে প্রথম আমরা আইডেন্টিফাই করলাম যে ইয়েস, বাংলাদেশ এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড টাইমের মধ্যে যাচ্ছে। কাজেই দেখা যাচ্ছে বাংলাদেশের যে নীতি পরিকল্পনা যেগুলো আছে, এই পলিসি ডকুমেন্টে 2016-র আগ পর্যন্ত জনমিতিক লভ্যাংশের এই বিষয়টি কোনো আলোচনাই আসছিল না, পরিকল্পনার মধ্যে আসেনি। যখন 2016 থেকে আসলো, তো আসার পরে দেখা গেল তাহলে এখানে যদি সর্বোচ্চ বেনিফিট যদি নিতে চাই, তাহলে দেখা যায় কি ব্যারিয়ার, যেটা আপনি প্রশ্ন আমাকে করেছেন। তাহলে প্রথম ব্যারিয়ারে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পূর্ব এশিয়ার দেশগুলো নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার তারা বাড়িয়েছে প্রচুর পরিমাণে, লেবার ফোর্সের পার্টিসিপেশন রেটটা তারা বাড়িয়েছে, এমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে তারা জেনারেট করেছে। কারণ
প্রচুর বিনিয়োগ হয়েছে পূর্ব এশিয়ার দেশে এবং চায়নার ক্ষেত্রে আমি বলতে পারি, এফডিআই এসেছে প্রচুর পরিমাণে। এখন যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি না বাড়ে বা বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না। তাহলে আমাদের এখানে কিন্তু ওই পরিমাণে আমরা সেটা করতে পারিনি। ঠিক একটা হচ্ছে যে ওই যে নারীদের অংশগ্রহণের হারটাও যে এখনই আপনাকে এক্সাম্পল দিয়ে বললাম যে অর্ধেক আছে পুরুষের তুলনায়, তাহলে এখানেও বাড়ে নাই কেন? ওই যে আমাদের চাইল্ড ম্যারেজ দেখেন আমাদের এত উন্নয়ন হয়েছে, কিন্তু বাল্য বিয়ের ক্ষেত্রে কিন্তু আমরা আশাতীত এখনও আমরা করতে না, এবং বরঞ্চ বাল্য বিয়ে রিসেন্টলি দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, ড্রপ আউট হয়েছে প্রচুর পরিমাণে। তা এখন বাল্য বিয়ের কারণে কিন্তু নারীর শ্রমবাজার বাধাগ্রস্ত হলো। তাহলে যখন নারীদেরকে আমি শ্রমবাজারে না আনতে পারছি, ফর্মাল আনুষ্ঠানিক যে বেনিফিটটা পাওয়ার কথা সেটি কিন্তু আমরা ওখান থেকে নিচ্ছি না। তারপর দেখা গেল যে বিনিয়োগ যদি আমাদের না হয় তাহলে কর্মসংস্থান সেইভাবে ওইটি তৈরি হবে না। তারপর দেখা যাচ্ছে যে শিক্ষার যে জায়গাটি, অর্থাৎ মার্কেটের যে চাহিদাভিত্তিক যে এডুকেশনটা এবং তাকে যে প্রশিক্ষণটা দেওয়া, হিউম্যান রিসোর্স তৈরি করার যে জায়গাটা, এইটাখানেও কিন্তু দেখা যাচ্ছে ঘাটতি আছে। অর্থাৎ আমাদের মার্কেটে কোন ধরনের মানে আপনার চাহিদা রয়েছে সেই অনুযায়ী কি আমরা কি দিতে পারছি কিনা শিক্ষা, না সেই অনুযায়ী তো একটা ঘাটতি আছে। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে ধরেন আপনার ইন্ডাস্ট্রিও এবং একাডেমিয়ার যে সংযোগ সেখানেও কিন্তু থাকবে। যেমন আমরা কোন ধরনের সাবজেক্ট গ্র্যাজুয়েট তৈরি করব সেটা তো ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা লিঙ্কেজ থাকবে। কিন্তু স্যার আমরা তো দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন রকমের নতুন নতুন বিভাগ খুলছে, কিন্তু সেই বিভাগের শিক্ষার্থীদের চাকরির বাজারের কোনো ধরনের যাচাই বাছাই না করে বিভাগগুলো বিশ্ববিদ্যালয় কেন তৈরি করতে? অনেক ক্ষেত্রেই তাই করা হচ্ছে এবং এইটা করা উচিত নয়। এখানে দেখতে হবে আসলে কোন ধরনের চাহিদা রয়েছে। অর্থাৎ শ্রমবাজারের চাহিদা কিন্তু দুটো ভাবে দেখতে, একটি হবে স্থানীয় শ্রমবাজারের চাহিদা, আরেকটি হচ্ছে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা। স্যার এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোরও তো দায় রয়েছে, কারণ এমন বিভাগ বা এমন ডিপার্টমেন্ট এমন অনুষদ আমি কেন তৈরি করছি যেই খান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়ার পর তাদের সেই খাতের কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই। এখানে অবশ্যই দায়বদ্ধতা তো জায়গাটা তো এককভাবে বিশ্ববিদ্যালয়ও না, মানে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। কারণ এই ধরনের সাবজেক্ট যখন আমি খুলছি এবং প্রতি বছর যখন যে ধরনের রিক্রুট করছি তাদেরকে, সেখানে খেয়াল করতে হবে যে আসলে যাদেরকে রিক্রুট করছি তারা শ্রমবাজারে ঢুকতে পারছে কিনা। তার জন্য তো অ্যাসেসমেন্ট লাগবে, তার জন্য গবেষণা লাগবে, এবং এই জায়গাগুলো করতে গেলে এবং ইন্ডাস্ট্রি যারা রয়েছে তাদের সাথে যৌথ কোলাবোরেটিভ স্টাডি লাগবে। তো এখন ইউনিভার্সিটিগুলো আমি বলবো যে পজিটিভ হয়েছে, যেমন ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো এখন পরিকল্পনা করছে। গবেষণার কথা বললেন, যদি বিশ্ববিদ্যালয়গুলো এমন গবেষণা করে থাকে যে আমার চাকরি খাতে বা জব সেক্টরে এই পরিমাণ আসলে আমার জনশক্তি দরকার, এই ধরনের ডিপার্টমেন্ট বাংলাদেশের সংখ্যা কম, সুতরাং আমরা এই ধরনের বিভাগ যদি খুলি সেখান থেকে শিক্ষার্থীরা বের হলে এই চাকরির বাজারে তারা প্রবেশ করতে পারবে। রাইট, এবং এই জায়গাগুলোর ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যারা রয়েছে তাদেরও কিন্তু মনিটরিং করতে হবে। অর্থাৎ কোন ধরনের সাবজেক্ট খোলা যাবে না খোলা যাবে এগুলোর তো ওপিনিয়ন নিতে হবে, বিশেষজ্ঞ মতামত নিতে হবে। তবে মোটা দাগে যেটা হয় কি, মানে ধরেন বিশ্ববিদ্যালয়ে যখন একটা সাবজেক্টকে ভাগ হয়ে একাধিক সাবজেক্ট হয়ে যাচ্ছে ধরেন, তো আমি বুঝতে পারছি যে স্পেশালাইজড বিশেষায়িত শিক্ষা আসলে কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, অবশ্যই দরকার আছে। সেটা খেয়াল, কিন্তু মার্কেটের চাহিদা যে ডিমান্ডটা কি সেটা দেখ। যেমন আমাদের শ্রমবাজারে ধরেন এই যে ধরেন 65% মানুষ এখন কর্মক্ষম জনগোষ্ঠী আছে। এখন এদেরকে যদি আমি কাজে না লাগাতে না পারি, এদেরকে যদি ধরেন ওই গ্লোবাল মার্কেটে, আমার কিন্তু বৈশ্বিক শ্রমবাজারটাও খেয়াল করতে হবে, স্থানীয় শ্রমবাজারের পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজার। তো সেক্ষেত্রে দেখেন আমাদের যারা ওয়ার্কফোর্স রয়েছে এরা আসলে বেশিরভাগ কোথায় যায়? এরা বেশিরভাগই যায় মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছে। কিন্তু আমার তো মধ্যপ্রাচ্যের বাইরে, সেখানে তো স্যার তারা হোয়াইট কলার কোনো জব পাচ্ছে না। ওইটাই তো একটা বড় চ্যালেঞ্জের কথা বলছি। এবং দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী যে যারা দেশগুলো আছে তারা বরঞ্চ ম্যানেজারিয়াল বা ওই জবগুলো পেয়ে যাচ্ছে, কারণ তারা মোর এডুকেটেড, মোর স্কিলড। তো ওই জায়গাগুলোতে আমাদের যে অ্যাসেসমেন্টের জায়গাটা, যে আমরা মধ্যপ্রাচ্যে কি এই কায়িক পরিশ্রম যুক্ত জবের কাজে পাঠাবো নাকি প্রফেশনাল ওয়ার্কার তৈরি করব, এবং এর বাইরে যে আরও যে শ্রমবাজার রয়েছে সেই বৈশ্বিক বা ডেভেলপ কান্ট্রি, যে আপনি জার্মানির কথা বলছিলেন, ডেনমার্ক, অন্যান্য আদার যে কান্ট্রিগুলো হচ্ছে, ইভেন জাপানেও আমাদের সম্ভাবনা রয়েছে যেহেতু তাদের এইজড সোসাইটির দিকে ধাবিত হয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের কিন্তু স্কিলড ওয়ার্কার তৈরি করা। স্যার আমরা এখন যেটা দেখি প্রবণতা, যে ইউরোপ বা অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সেখানে আমাদের দেশের থেকে তরুণ জনগোষ্ঠী তারা কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ভর্তির পেপার নিয়ে তারা ওই দেশে যায়, যাওয়ার পর পড়াশোনা হয়তো খানিকটা করে, বাকিটা করা হয় না, তারা ওই যে অনানুষ্ঠানিক খাতের কাজে যুক্ত হয়ে যায়, যেটা একদম মোটেও হোয়াইট কলার জব নয়, মানে ছোটোখাটো কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন, এভাবে চলে যাচ্ছে। কিন্তু প্রশিক্ষিত জনবল পাঠাতে পারলে আমরা রেমিটেন্সের ফ্লোটাও তখন হাই ফ্লোতে নিতে পারতাম। অবশ্যই আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনার একজন এক ওয়ার্কারের সাথে আমি আসছিলাম, বিদেশ থেকে আমার সাথে কথা বলছে, সে কুয়েতে কাজ করে, কিন্তু সে ইংরেজি জানে না বলে তার দেখা যাচ্ছে স্যালারি কম, কিন্তু তার প্রতিবেশী ভারতীয়
ভারতীয় একজন নাগরিক সে ইংরেজি জানে বলে সে ক্লায়েন্টস গুলোকে দেখতে পারে, ডিল করতে, তার স্যালারি অনেক হাই। তো এটা জাস্ট একটা কম্পারিজন। এর পাশাপাশি হচ্ছে ধরেন ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ওই জায়গাতে। ধরেন আমি যখন এখন শিক্ষার মধ্যে আছি, পাশাপাশি কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমার দক্ষতা কোন কোন ক্ষেত্রে বাড়াতে পারি। আমি যদি একটা অতিরিক্ত একটা ভাষা জানি, তখন শ্রমবাজারে কিন্তু এর চাহিদাটা কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। সো বৈশ্বিক শ্রমবাজারের চিত্রটা কিন্তু ভিন্ন হয়ে যাবে সামনে। এখন প্রযুক্তি নির্ভর শ্রমবাজারের দিকে ধাবিত হচ্ছে, তো সেই জায়গাতেও আমাদের কিন্তু খেয়াল করতে হবে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, একদিকে চ্যালেঞ্জও আছে, আরেকদিকে কিন্তু আপনার অপরচুনিটিসও তৈরি হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের এক ধরনের দায়িত্ব রয়েছে যে মার্কেটের নিডস অ্যাসেসমেন্ট করা এবং গবেষণা করা, এবং সেই জায়গায় যারা চাকরি দাতা, যারা আসলে চাকরিতে নিবেন আমাদের গ্র্যাজুয়েটদের, তাদেরও কিন্তু এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। স্যার আমরা দেখি তারা বলেন যে তারা যেভাবে যেই ট্রেডে বা যেই সেক্টরে দক্ষ তারা জনশক্তি খুঁজছেন, সেই পরিমাণ জনশক্তি বাংলাদেশে তারা পাচ্ছেন না। তখন আমরা দেখি যেমন গার্মেন্টস আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে টপ ম্যানেজমেন্টের পোস্টে শ্রীলঙ্কা থেকে অনেক লোক, ভারত থেকে অনেক লোক এসে টপ ম্যানেজমেন্টে কাজ করছেন। সেখানে তারা দাবি করেন, যারা গার্মেন্টসের ওনার, যারা শিল্প মালিক, তারা দাবি করেন এদেশে সেই দক্ষতার লোক তারা বা জনশক্তি তারা পাচ্ছেন না। এটা একটা কারণ তারা বলেন, ঠিক এটার সাথে সাথে আমাদের যে স্ট্রাকচারাল কাঠামোগত কিছু ব্যারিয়ার আছে, আমরা আসলে কোন ধরনের এডুকেশনটা দিচ্ছি, কোয়ালিটি এডুকেশন দিচ্ছি কিনা, কিন্তু তারাও কিন্তু এক ধরনের দায়বদ্ধতার মধ্যে থাকতে পারে। কারণ তারা যদি স্থানীয় শ্রমবাজার থেকে নিতে চায়, তাহলে কোয়ালিটি তৈরি করতে গেলে তাদের থেকে যে নিডসগুলো, তাদের যে চাহিদাগুলো, সেই জায়গাগুলো তো যে যারা গ্র্যাজুয়েট তৈরি করবে তাদের সাথে তো একটা যোগসূত্র লাগবে, এবং সেই জন্য অ্যাসেসমেন্ট করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি, আপনি যদি স্থানীয় শ্রমবাজার থেকে কোয়ালিফাইড গ্র্যাজুয়েটদেরকে বা কোয়ালিফাইড স্কিল পিপলদেরকে আমি যদি ওই জায়গাতে নিয়ে যাই, তাহলে বিদেশ থেকে যারা আসছে তাদের ডলার তো আপনার সেভ হবে, বা আপনার রেমিটেন্সের যে জায়গাটা আমার ডলার মানে ক্রাইসিস ডলার যা আসছে সেটা আবার আমার দিতে হচ্ছে, চলে যাচ্ছে। এবং ওই বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পাই, দেখা যায় যে আমাদের প্রতিবেশী দেশেও একটা গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট নাকি চলে যায়। আমরা শুনেছি যে এই ধরনের বিষয় থাকে। বাট মোটা দাগে যেটা বলছি যে হ্যাঁ, যদি বিদেশি শ্রমিকদেরকে আমরা যদি হায়ার করি, আমাদের লোকাল মার্কেটের যে যাদেরকে আমরা স্কিলড ওয়ার্কার হিসেবে যদি তৈরি না করতে পারি, তো সেটা তো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আবার স্যার এই জনমিতির সুবিধা শেষ হয়ে যাওয়ার পরে যদি আমাদের এই কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যায়, শ্রমজীবীর সংখ্যা কমে যায়, বা সেক্ষেত্রে তখন তো আবার এই বিদেশি লেবার ফোর্সের উপর আমাদের ডিপেন্ড করতে হবে। তখন তো আমাদেরও এই যে রেমিটেন্স আসবে, যে ডলার আসবে, যে রিজার্ভ থাকবে, সেখান থেকেই তো অর্থ ব্যয় করে তাদেরকে পেমেন্ট করতে হবে। জি অবশ্যই। তো মানে এই জার্মানির যে সিচুয়েশন, মানে নিজের যেহেতু ওয়ার্কফ্লো নেই, সুতরাং বাইরে থেকে লোক হায়ার করে এনে কাজ করতে হচ্ছে, সেই অবস্থায় তো আমাদেরও পড়তে হতে পারে 2033-34 সালের পরে। একটা সময় তো আসবে, ধরেন একটা বয়স্ক সোসাইটিতে প্রত্যেকটি সমাজে কিন্তু ধাবিত হবে একটা বয়স্ক সোসাইটি। আজকের জাপান কিন্তু এরকম ছিল না, জাপান এখন এই সোসাইটিতে চলে গেছে। তো এরকম আরো দেশ, এই সিঙ্গাপুরও চলে যাচ্ছে, তারা এখন প্রজনন হার বাড়ানোর চেষ্টা করছে। একটা সময় আসবে তখন ওই ধরনের অবস্থা হবে। যেমন 2049-এর পরেই আমাদের কিন্তু ওই ধরনের চিত্র, আপনি যেটা বলছেন, তো ওই ধরনের সুযোগ তৈরি হয়, ওই ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যাবে। তো সেই চ্যালেঞ্জের জন্য আমরা আবার ওই সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিট নেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা লাগবে। এরপরে যখন আমরা জনমিতির সুবিধা পাবো, সেই পরিকল্পনাটা এখন লাগবে। এখন ধরেন আমাদের যে জনমিতি যে নীতি রয়েছে, জনসংখ্যা নীতি রয়েছে, এই নীতির মধ্যে জনমিতিক লভ্যাংশ বলে কোনো শব্দই নাই। তাহলে তার মানেটা কি? এবং ওই জায়গাটায় হতে আমাদের যে নীতিটা আছে, সেই নীতিগুলোকে আপডেট করতে হবে। আমাদের ধরেন পপুলেশন পলিসি, যেটা জনমিতি নীতি বা জনসংখ্যা নীতি বলি, আপনাদের শিক্ষা নীতি যদি বলি, স্বাস্থ্য নীতি বলি। স্যার আমরা বাজেটে দেখি, মানে জিডিপি 2% হচ্ছে আপনার শিক্ষায় যদি আপনার আসে, বরাদ্দ থাকে, সেই 2% দিয়ে আপনি কতটুকু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন? এইটা শুধু তাই না, আপনার শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, মানব পুঁজি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এবং যদি এই যাদের উদাহরণগুলো আমরা দিয়েছি, তারা কিন্তু এই জায়গাতে বিনিয়োগ করেছে বেশি। এখন শিক্ষা এবং স্বাস্থ্যে যদি বিনিয়োগ আপনি কম করেন বা বরাদ্দ যদি কম থাকে, তাহলে এর এফেক্ট কিন্তু পরবর্তীতে পড়বে। এবং সেইটাকে দেখা যায় যে আমাদের যদি পার্সপেক্টিভ প্ল্যান, যেটা আপনার প্রেক্ষিত পরিকল্পনা বা পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন 2041 সালে গিয়ে বলা আছে যে 2% হেলথে যাবে এবং এডুকেশনে যাবে 4% বেশি যাবে। এটা তো 2041 সালে তো অলরেডি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে টাইম পিরিয়ডটাই আমরা প্রথম ফেজটাই তো হারিয়ে যাব। আমার দরকার হচ্ছে এখন বিনিয়োগ করা। তো এখন বিনিয়োগ না করে আমি যদি ভবিষ্যতে করি, তাহলে তো হবে না। তো ঠিক একইভাবে দেখা যায় আমাদের পরিকল্পনার মধ্যে ঘাটতি আছে। যেমন বলা হচ্ছে যে 2041 সালে গিয়ে আপনি বাল্য বিয়ে, পূর্ণাঙ্গ বিয়ে নির্মূল করবেন বলছেন, কিন্তু আমাদের দরকার তো আরো আগে করতে হবে। 2030-এর মধ্যে আমাদের কমিটমেন্ট রয়েছে আবার, কিন্তু
পলিসি ডকুমেন্টগুলোর মধ্যে এমনভাবে করা আছে, এগুলোকে নিয়ে আসলে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা, যে ইভ্যালুয়েশন করা, যে কখন বিনিয়োগটা করতে হবে, কোন খাতে বিনিয়োগটা করতে হবে, এই নিডস আছে। এই জন্য কিছুদিন আগে দেখতে পেয়েছি যে কি হলো, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোতেই কিন্তু বরাদ্দ কমানো হয়েছে, যে রিভিজিট যখন করানো হলো। তখন আমি নিজেই আর্টিকেল লিখেছিলাম পত্রিকার জন্য, যে কমেন্ট্রি দিয়ে, যে এটা তো মানব পুঁজির জন্য বাধা হয়ে যাবে, বরঞ্চ চিন্তা করতে হবে শিক্ষা খাতের বরাদ্দ ফেরত গেল। কেন? কারণ দেখানো হয়েছিল যে ওই খাতে নাকি তারা অর্থ প্রপারলি ব্যয় করতে পারে। তাহলে এই ব্যয় যে করতে পারছে না, এটা তো আজকে নতুন না, এটা দীর্ঘদিন ধরে। তাহলে আমি কেন এই ভিতরের প্রাতিষ্ঠানিক দক্ষতা কেন বাড়াচ্ছি না, এবং তারা কেন এই জায়গাতে ফেইলুর হচ্ছে? এগুলোর নিডস অ্যাসেসমেন্ট তো আরও আগে থেকেই করতে হবে। এবং এই জায়গায় আমার হচ্ছে বিনিয়োগের সবচেয়ে আদর্শ জায়গা, এবং যেটা চায়না করেছে, যেটা সিঙ্গাপুর করেছে, যেটা মালয়েশিয়া করছে, বা অন্যান্য আদার দেশগুলো যেগুলো করছে, এই জায়গাগুলো কিন্তু তো শিক্ষা স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমার এই জায়গায় হচ্ছে বিনিয়োগের সবচেয়ে আদর্শ জায়গা। জি স্যার, আমরা এই বিষয়ে স্যার বিস্তারিত আলাপ করবো। কর্মমুখী শিক্ষা নিয়ে একটু কথা বলবো স্যার। একটা বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা আলাপ করছি কাজ বাড়ন্ত প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আমরা কথা বলছিলাম জননৈতিক সুবিধা এবং সেক্ষেত্রে আমাদের জনগণকে কী করে দক্ষ হিসাবে গড়ে তোলা যায়, কিভাবে আরও প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যায়, সেই প্রসঙ্গে স্যার একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা কর্মমুখী শিক্ষার কথা সবসময় বলি, এই জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা, রূপরেখা, শিক্ষা কমিশন একটির পর একটি আমরা দেখেছি। তো এখনও স্যার কর্মমুখী শিক্ষায় আমাদের পার্টিসিপেশন লেভেল আমরা কতটুকু আপগ্রেড করতে পারলাম? তার চেয়ে তো বেশি সনদমুখী শিক্ষাতেই এখনও পর্যন্ত আমরা জোর দেখি। মানে কর্মমুখীতে আমরা আরও বেশি জোর কি করে দিতে পারি? আমার মনে হয় যে এটাও একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই যেহেতু জনমিতিক লভ্যাংশ অর্জনের বেনিফিট যদি পেতে হয় আমাদের যে বাজারের যে অবস্থা, এখানে কিন্তু আপনার ওই প্রশিক্ষণ দিতে হবে, টেকনিক্যাল যে এডুকেশনটাকে। স্যার, একটু ছোট্ট করে উদাহরণ দিই। স্যার, আমরা দেখলাম অনেক ক্ষেত্রে যে একজন ব্যক্তি যিনি হয়তো বা অনার্স পাস করে বের হয়েছেন বা মাস্টার্স পাস করে বের হয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, কোনো একটি বিভাগ থেকে, তিনি হয়তো তার চাকরি জীবনের শুরুতে হয়তো 15,000 20,000 টাকার জন্য অনেক ঘুরতে হচ্ছে। ঘুরেও হয়তো তিনি 20-25,000 টাকা সর্বোচ্চ হয়তো প্রথম দিকে হয়তো চাকরিতে পাচ্ছেন বা 15,000 টাকা পাচ্ছেন। কিন্তু যিনি আসলে মোবাইলের কাজ শিখছেন বা আইফোনের কাজ সারাই শিখছেন, তার ইনকাম লেভেলটা অনেক বেশি হাই। তাহলে স্যার আমরা ওই দিকে কেন যাচ্ছি না? যেটাই বলছিলাম, এ নিয়ে আমাদের বিভাগ একটি গবেষণা করেছে, এবং এখানেও আমরা গবেষণায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে ওটা হচ্ছে যে আপনার এই কর্মমুখী যে শিক্ষার কথা বলছেন, যে এই শিক্ষাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষার্থী যারা আসলে এই বিষয়ে পড়াশোনা করবে, তাদেরকে পারিবারিকভাবে সাপোর্টটা দেওয়া হচ্ছে না। সবার ধারণা যে আসলে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট, স্নাতক ওইটা তৈরি হতে অনেক বেশি সম্মানজনক। হ্যাঁ, অনেক সম্মানজনক। তো একদম সামাজিক একটা পারসেপশন রয়েছে যে আমাকে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওই ধরনের ফর্মাল এডুকেশন, বা আমাকে বিশ্ববিদ্যালয়ে কোনো একটি বিভাগে পড়তে হবে। কিন্তু ওই যে এমনও বিভাগ আছে যে বিভাগে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছি না, বা এর চেয়ে যদি আমি প্রযুক্তি নির্ভর জায়গাতে যেতে পারতাম, বা ভোকেশনাল টেকনিক্যাল যে এডুকেশন, যেটাকে আমরা টিভেট বলে থাকি, সেই জায়গায় যদি যেতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে তার ইনকাম আপনি যেটি বলেছেন সেটা অনেক বেশি হতো। এরকম কিন্তু সাকসেসফুল এক্সাম্পল আমাদের স্টাডিতে আমরা দেখেছি। তাহলে একটা হচ্ছে সামাজিকভাবে এক ধরনের ধারণা রয়েছে যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে গুরুত্বের সাথে সামাজিক স্বীকৃতি। আমরা উল্টো করে ভাবি স্যার, আমরা দেখি যে যারা প্রধানত কলেজ বা স্কুলে ড্রপ আউট, অভিভাবকরা চিন্তা করেন যেহেতু আমার ছেলে বা মেয়েটি হচ্ছে যে প্রচলিত ধারার যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, ও একটু খারাপ ছাত্র, একটু তাহলে ওকে ভোকেশনালে দিয়ে দাও। কোনো মেধাবী ছাত্রকে বা দক্ষতা সম্পন্ন ছাত্রকে দেওয়া হয় না, শিক্ষার্থীকে দেওয়া হয় না। এবং সেটাই হচ্ছে দেখা যাচ্ছে যে দেখেন এখন তাকে তো হচ্ছে আমরা যখন একটা শিশু যখন গ্রোন আপ হয়, তাকে আগ্রহের ভিত্তিতে একটা হচ্ছে চিন্তা করা যে কোন জায়গায় সে স্পেশালাইজ হতে হয়। তো এখন যদি মনে করেন যে আগে যদি আপনি মনে করেন যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনটা আসলে ভালো না, যদি মনে করেন এই ধরনের পারসেপশন যদি সমাজে বিরাজ করে, আর সবচেয়ে খারাপ ছাত্রটা যেটা বলছেন যে বা সবচেয়ে ড্রপ আউট, ভালো করতে পারছে না একাডেমিক্যালি, তখন তাকে বলে যে তাকে ওইদিকে ডাইভার্ট করে দেওয়া, এই চিন্তা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে। কারণ আমাদের শ্রমবাজারের যে চিত্র, আমার কথা হচ্ছে যে আমি অন্য এমন একটা সাবজেক্ট পড়লাম, পড়ে আমি বেকার থাকলাম, বরঞ্চ তার বিনিময়ে যে আমি যদি হাতে কলমে শিক্ষা
নিতে পারি এবং সেটার যদি গুণগত সেবা গুণগত শিক্ষা হয় তাহলে কিন্তু অনেক বিদেশেও কিন্তু তার ডিমান্ড তৈরি হয়ে যাবে। কারণ যেমন কোরিয়া, অন্যান্য সোসাইটি, ইভেন জাপানও কিন্তু তাদের দক্ষ শ্রম জনশক্তি এখন সার্চ করছে। তো সেই প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে মার্কেটের যে বিদ্যমান যে আমাদের যে সামাজিক যে কাঠামোর মধ্যে রয়েছে বা ভাবনা রয়েছে, প্যারেন্টসদেরকেও ভাবতে হবে যে শুধুমাত্র ফর্মাল যে উচ্চশিক্ষিত বেকার তৈরি করার চেয়ে বরঞ্চ যে এই প্রশিক্ষিত যুবশ্রেণী যদি তৈরি করতে পারি, তারা কিন্তু আপনার কি আনএমপ্লয়মেন্ট রেট যেটা বলছেন ওখানে কিন্তু একটা বড় ধরনের কন্ট্রিবিউশন করবে, তখন দেখবেন আনএমপ্লয়মেন্ট রেট কমে আসছে। তো আরেকটা জায়গা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, যারা আসলে এই ধরনের ক্ষেত্রে স্যার আমরা দেখেছি যে কোনো প্রতিষ্ঠান যদি সে চাকরিও না পায়, সে পাড়ায় কোনো একটা দোকান খুলে কিন্তু নিজেও সে স্ব-উদ্যোগে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। অবশ্যই এবং এই ধরনের এক্সাম্পল রয়েছে, আমাদের দেখতে পেয়েছি। এবং তাকে চাকরি খুঁজতে হয়নি, সে হয়তো তার নিজ এলাকাতেই কোনো একটা দোকান খুলে তো ইলেকট্রিশিয়ানের কাজ করছেন বা মোবাইল মেরামতের কাজ করছেন বা অন্যান্য কাজ করছেন, তার কাজের কোনো অভাব হচ্ছে না। তবে একটা জায়গায় আমার এই জায়গায় একটা কনসার্ন ব্যাপার রয়েছে। ধরেন কিছু কিছু টেকনিক্যাল এডুকেশন কিন্তু খুব ভালো করছে, তাদের গুণগত মান, যেগুলো ধরেন বিদেশের সাথে কিছু কন্ট্রাক্ট রয়েছে যারা তৈরি করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার কোয়ালিটি ওখানে ইনস্ট্রাক্টর যারা অর্থাৎ যে ইনস্ট্রাক্টর যারা তাদেরকে তৈরি করবে, প্রযুক্তির পাশাপাশি অ্যাভেলেবল আছে কিনা। যেমন যেই টেকনিক্যাল এডুকেশন যেগুলো হচ্ছে যেই মাধ্যম দিয়ে আমরা তাদেরকে তৈরি করছি, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো যে গ্রাসরুটসে কাজ করছে, সেই প্রতিষ্ঠানগুলোর মানটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে স্ট্যান্ডার্ড একটা কারিকুলাম দিয়ে তাদেরকে যে ট্রেন আপ করা এবং টিচার্স অ্যাসেসমেন্ট করা। যেমন টিচার্স অ্যাসেসমেন্ট তো সব জায়গায় হতে পারে, কিন্তু ওই জায়গাতেও যদি আপনি মনে করেন যে আমি ভোকেশনাল এডুকেশনের সেন্টার করলাম বা টেকনিক্যাল এডুকেশন করলাম, কিন্তু দেখা যাচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট নাই, দক্ষ যারা ট্রেনার প্রশিক্ষক সেটা যদি না থাকে, তো সেটিও কিন্তু আর একটা ব্যারিয়ার। সো আমাদেরকে যেটা করতে হবে যে মানসম্পন্ন শিক্ষক থাকতে হবে এবং একই সাথে যে তার যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেখা যাবে যে যেরকম বললাম, যদি এখন কোরিয়াতে কেউ কাজ করতে চায়, সে যদি ওখান থেকে তাকে প্রশিক্ষণও দিলাম, তাকে এডিশনাল একটা ল্যাঙ্গুয়েজও শেখানালাম। ধরেন আপনি চীনের শ্রমবাজার আমাদের সামনে টার্গেট হতে পারে, কারণ জনমিতিক যে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ওইটা একটা পটেনশিয়াল লেবার মার্কেট হতে পারে, যেখানে কাজ করার জন্য ব্যবসা বলেন অন্যান্য আদার। তো এডিশনাল যদি আমি একটা ল্যাঙ্গুয়েজ জানি, সেটি কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো এই টেকনিক্যাল এডুকেশনগুলোর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান করছে, সবাই যে করছে তা না, কিন্তু সেই জায়গাতে যেটা হবে কি যে বৈশ্বিক শ্রমবাজারের যে কোন ধরনের মার্কেটে কোন ধরনের চাহিদা রয়েছে এবং এই টেকনিক্যাল এডুকেশনগুলোর মধ্যে কোন ধরনের চাহিদা রয়েছে, সেই চাহিদার ভিত্তিতে যদি আমরা কোলাবোরেটিভ কিছু কার্যক্রম হাতে নিই এবং স্থানীয় শ্রমবাজারেও যেটা আপনাকে বলছিলাম যে আমাদের চাহিদা নিডস রয়েছে, সেই জায়গাগুলোতে যদি লক্ষ্য রেখে আমি যদি মানসম্পন্ন যদি এই টেকনিক্যাল গ্র্যাজুয়েট তৈরি করতে পারি বা টেকনিক্যাল প্রশিক্ষিত যদি আমি এদেরকে যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আপনার এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে বেনিফিটটা, এটা কিন্তু আলটিমেটলি টোটাল জিডিপিতে কন্ট্রিবিউট করবে, ইকোনমিক গ্রোথটাকে অ্যাক্সেলারেট করবে এবং আলটিমেটলি যেটার বেনিফিটটা আমরা তখন পাবো। আর যদি মনে করেন এখন যেই অবস্থায় রয়েছে, এই যে সামনের আজকে 2024 সালে আমার সাথে কথা হচ্ছে, তো এই 35, 36, 8 ধরেন 12, 13 বা 14 বছর হচ্ছে অত্যন্ত ফেভারেবল টাইম। এরপরের তো চিত্রটা আবার ভিন্ন দিকে যাবিত হয়ে যাবে। তখন সেই জন্য যেটা করতে হবে যে এখন যারা কাঙ্ক্ষিত যারা বয়স্ক অবস্থায় বা যাচ্ছে, তারাও যদি স্কিল দক্ষ থাকে এবং মার্কেটের চাহিদা অনুযায়ী যদি তাদেরকে যদি আমি ট্রেন আপ করতে পারি, অর্থাৎ একজন বয়স্ক মানুষও কিন্তু সে কন্ট্রিবিউট করতে, যদি সে সুস্থ থাকে, হেলদি থাকে, তাকে যদি আপনি আগে থেকেই ওভাবে যদি অ্যাসেসমেন্ট করে যদি মার্কেটের উপযোগী রাখতেন, তারাও কিন্তু শ্রমবাজারে কাজ করতে পারে। আমাদের যে বিদ্যমান শ্রমবাজার রয়েছে, এখানে কিন্তু বয়স্ক মানুষরাও কিন্তু কাজ করছে, যদিও আমরা অপ্রাতিষ্ঠানিক বলছি, কিন্তু এই বৃদ্ধ মানুষ যারা, তারা যদি সামনের যে টেকনোলজি বান্ধব সোসাইটি আসতেছে, তাদেরকে যদি তার সাথে অ্যাডজাস্ট করতে হয়, তার জন্য আমাদের তো পরিকল্পনা করতে হবে, সেই অনুযায়ী ইকুইপ করতে হবে। আপনি ধরেন আমাদের বাংলাদেশ অত্যন্ত পটেনশিয়াল লেবার মার্কেট, এখানে ধরেন সেল ফোনের অ্যাভেলেবিলিটি আছে, ইন্টারনেট, কম্পিউটার, এই জায়গাগুলো, ল্যাপটপ, এবং কিভাবে এন্টারপ্রেনারশিপ তৈরি হতে পারে। অনেকে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, সেও দেখতে পাচ্ছি কেউ অনেক এদিন নিয়ে অনেক ধরনের এক্সাম্পল রয়েছে, নো ডাউট। স্টাডিতেও আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট রেট তাদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি, জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি, তার মানে ওখানে কোয়ালিটি এডুকেশন দিতে পারছে না। কিন্তু আবার কোনো এক্সাম্পল দেখা যাচ্ছে তার ইনকাম লেভেল কিন্তু আমার চেয়ে অনেক বেশি, কারণ সে বাইরের সাথে যোগাযোগ করে সে কাজ নিচ্ছে, সে কাজগুলো আউটসোর্সিং করছে, এই ধরনের এক্সাম্পলও কিন্তু রয়েছে। কিন্তু আমাদের যে জায়গাটা আপনি বলছেন যে মোটা দাগে যদি চিন্তা করি যে আমাদের স্থানীয় শ্রমবাজারের যে চাহিদা, সেখানে আমার মনে হয় টেকনিক্যাল এডুকেশনটা একটা পটেনশিয়াল একটা খাত, যে খাতে আমাদের ফোকাস করতে হবে। সো বাজেটারি অ্যালোকেশন যখন আমরা করি, তাহলে ওই কোয়ালিফাইড
প্রতিষ্ঠান সেন্টারগুলো যে তৈরি করা, তার জন্য দক্ষতা আনয়ন করা এবং দক্ষতার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ মানে আদর্শ মান নির্ধারণ করতে হবে, কারণ এগুলোর তো একটা সার্টিফিকেশন লাগবে। আপনি যদি এই টেকনিক্যাল গ্র্যাজুয়েটদেরকে যদি আপনি বিদেশে যদি পাঠান তাহলে তাদের একটা মান লাগবে। কিন্তু স্যার আমাদের দেশেই তো স্যার মানে বুয়েট, ডুয়েট, চুয়েট এইসব জায়গা থেকে পাশ করা প্রকৌশলী আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তো এক ধরনের তো আমরা দেখতে পাই যে ব্যবধান থাকে কর্মক্ষেত্রে, একইভাবে মূল্যায়ন করা হয় না। না, সেটা করা হয় না, কারণ এখন এই জন্যই তো আপনার যেটা হচ্ছে, যদি আপনি একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেসের মধ্য দিয়ে যান এবং যদি ইভ্যালুয়েশন যারা করবে তারা যদি একটা সেম প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাহলে দেখা যাবে কি যে যেমন আমরা র্যাঙ্কিং যখন করি তখন এই র্যাঙ্কিংটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একরকম আর অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একরকম, ওইভাবে যাওয়া হবে না, যেতে হবে আমাদের একটা ইউনিফর্ম একটা গাইডলাইন। স্যার এই বিষয়ে আরেকটু বিস্তারিত শুনবো, আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক বিরতির পর আবার ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক বিরতির পর আবারও ফিরলাম, আপনার সঙ্গে অনুষ্ঠানে আলাপ করছি কাজ বাড়ন্ত প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ মেনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। স্যার আমরা কথা বলছিলাম কর্মমুখী শিক্ষা নিয়ে। স্যার এবার একটু স্যার মানে আরেকটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে আমরা একদম শুরুতে যে আলাপ করছিলাম যে এই যে বেকারত্ব, কর্মসংস্থান, এটিতে স্যার আবহাওয়া একটা কথা আপনি বলছিলেন, ভৌগোলিক যে অবস্থান সেটি কতটুকু প্রভাব ফেলে স্যার? মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কুড়িগ্রামের চরাঞ্চলে বা কোথাও প্রত্যন্ত এলাকায় সেখানে যার বেকারত্ব আর রাজধানী ঢাকা ধানমন্ডির কোনো এক ছেলের বেকারত্ব তো এক নয়, এই দুটোকে সমন্বয় করে কি পরিকল্পনা নিলে আসলে বেকারত্বের হার বা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে? জি, ওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে আপনি উত্থাপন করেছেন। তো অবশ্যই ধরেন ঢাকার যে বাস্তবতা, এখানকার যে শ্রমবাজারের যে ক্যারেক্টার আর ওই কুড়িগ্রাম বলেন তার তো একই রকম নয়। এখন ধরেন ঢাকাতে ধরেন আপনার ইন্ডাস্ট্রি আছে, এই সিটি যখন তৈরি করেছে তখন আমাদের তো মোটা দাগে যদি মনে করেন গার্মেন্টসে যারা কাজ করে বেশিরভাগই নারীরা ওই জায়গাতেই বলবে, এবং ঢাকাতে দেখা যায় যে অপ্রাতিষ্ঠানিক জায়গাতেও কাজ করার সুযোগ আছে। কিন্তু কুড়িগ্রামের চিত্রটাও ভিন্ন। সেখানে যদি আপনার ইন্ডাস্ট্রি তৈরি না হয়, আপনার যদি সেখানে যদি বিনিয়োগের জন্য ওই রকম পরিবেশ বান্ধব যদি আপনার ফ্যাক্টরি বা উৎপাদনমুখী যেই জায়গাগুলো তৈরি না হয়, তাহলে কিন্তু যেমন আমি সৈয়দপুর আবার ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, সেটা একটা জায়গা। তবে এখন বৈচিত্র্যতা রয়েছে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল কাঠামোর মধ্যে, ধরেন যেগুলো ধরেন নদীর পাশাপাশি যে অঞ্চলগুলো আছে তার একরকম হবে। এই কয়েকদিন আমি ঘুরে আসছি কুতুবদিয়াতে গিয়েছিলাম না, তো সেখানকার বাস্তবতা প্রেক্ষাপট এবং এই যে জলবায়ুর পরিবর্তনের কারণেও কিন্তু সামনে কিন্তু ইমপ্যাক্ট পড়বে। এই যে এখন জলবায়ু উদ্বাস্তু হচ্ছে, জলবায়ুর কারণে কাজ হারাচ্ছে, যা হচ্ছে এই যে এখন আমরা হিট ওয়েভ নিয়ে কথা বলছি, এখন হিট ওয়েভে তো কাজের ব্যাঘাত তৈরি করছে। সো দেখা যাবে যে যেখানে তাপমাত্রা বেশি থাকবে ওখানে কাজ করতে গিয়ে তার মধ্যে চ্যালেঞ্জ ফেল করবে। সো ভবিষ্যতের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীল কর্মকাণ্ডগুলো কিন্তু জলবায়ু কিন্তু প্রভাব ফেলবে। তাহলে স্যার আমাদের তো অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করা উচিত অবশ্যই, এবং আমরা তো সেটা তো হয় না, আমরা তো একটি জাতীয় নীতি দেখি, কিন্তু আমাদের দেশের সমস্ত অঞ্চলের তো ভৌগোলিক কাঠামো, আবহাওয়া, পরিস্থিতি একরকম নয়। তাহলে সেটা অঞ্চল ভিত্তিক না হয়ে জাতীয় কাঠামোর আওতাভুক্ত হলে কি সেটার ফলাফল পাওয়া যায় না? আমি তো বলবো যে দেখেন আমাদের হচ্ছে একটা ম্যাক্রো একটা পলিসি থাকে, আর একটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন যে অ্যাপ্রোচের কথাটা বলি, বিকেন্দ্রীকরণের যে জায়গাটা আমরা বলি, সেখানে দেখা যাবে কি ধরেন এই ফ্যাক্টরিগুলো যা উৎপাদনশীল যেই কাঠাগুলো, এগুলো যদি আমি শহর থেকে যদি ওইদিকে না ছড়িয়ে দিই তাহলে কিন্তু মানুষ শহরমুখী হবে, এটাই তো স্বাভাবিক। এবং আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি সেখানে ছুটে যাবে, মানুষ অপরচুনিটির জন্য কোথায় যাবে, এবং দেখা যাবে যে ওই যারা ক্লাইমেট ইনডিউস ভালনারেবল তারাও কিন্তু শহরমুখী হওয়ার চেষ্টা করবে, যদিও তারা পরিমাণে কম আসছে এখন, কিন্তু সামনে কিন্তু খুবই একটা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ থাকবে। তো এই বাস্তবতায় আমার যেটি মনে হয় যে আমরা যখন কর্মসংস্থানের কথা চিন্তা করছি তাহলে কোথায় পভার্টি বেশি, দারিদ্র্যটা বেশি, যেমন রিসেন্টলি হায়াসের যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দেখতে পেয়েছি এখন বরিশালে চলে গেছে। আগে জানতাম যে মঙ্গা পীড়িত এলাকা যেটা রয়েছে উত্তরাঞ্চল সেখানে ছিল। এখন আমরা জানি কুড়িগ্রামে প্রচুর বাল্য বিয়ে হয়, চাল ম্যারেজ হয়। এখন ঠিক একইভাবে তাহলে চিন্তা করতে হবে নিশ্চয়ই কেন হয়, সোশ্যাল ভালনারেবিলিটির জায়গাগুলো, কারণ বাবা মা সন্তানকে যে লালন পালন করবে সেই পরিমাণ ভরণ পোষণ করার ক্ষমতা অনেক পরিবার নেই, যে কারণে তারা বিয়ে দিচ্ছে। তাহলে এখন যে জায়গা হচ্ছে, আবার এটাও ঠিক আপনি শিক্ষা দিলেন কিন্তু যদি মার্কেটে জব তৈরি না হয় তাহলে তো সন্তান বাবা মা মনে করবে আমি আমার মেয়েকে পড়াশোনা করালাম কিন্তু এখন তো সে চাকরি পাচ্ছে না। তাহলে এখন যদি চাকরি না তাহলে শিক্ষার গুরুত্বটা কি? তাহলে এই শিক্ষা দিয়ে কি হবে, বরঞ্চ মনে করছে ভালো পাত্র পেলে তাকে বিয়ে দিয়ে দেবে। তো এখন সেটি হচ্ছে আরেকটা জায়গা যেটা লেবার ফোর্সের নারীর পার্টিসিপেশনে যে কেন কম সেটির কারণ বলছিলাম। কিন্তু আমি যেই জায়গাটা বলছিলাম যে মোটা থেকে বাংলাদেশের যে অঞ্চল ভিত্তিক যে বা ডিভিশন ভিত্তিক যে নিডস অ্যাসেসমেন্ট করা, যে ওই অঞ্চলের
মানে কোন ধরনের ওই অঞ্চলের মানুষের বাস্তবতাটা কি ওখানে আসলে কি ধরনের কর্মসংস্থান তৈরি হতে পারে সেই অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী সেখানে বিনিয়োগ বা কর্মসৃজন প্রকল্প নেওয়া। রাইট। এবং এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে যারা ডিসপ্লেসড হয়ে যাবে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেখানেও অ্যাডাপটিভ মেকানিজমে আমাদের যেতে হবে। এটা কিন্তু বাস্তবতা এবং এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ ঘটবে, এই জলবায়ুর পরিবর্তন, এটা আমরা চেষ্টা করছি এখান থেকে সার্ভাইভ করে, কিন্তু আপনাকে যেটা করতে হবে এখানে অ্যাডাপটিভ অভিযোজনের মধ্যে যেতে হবে। তো অভিযোজনে যেতে গেলে সেখানে তো আমাদের পরিকল্পনা লাগবে যে ওই জায়গাতে আমি কোন ধরনের জব তৈরি করব। আমি তো সব ঢাকা কেন্দ্রিক যদি চিন্তা করি বা মানে মেজর সিটি কেন্দ্রিক যদি চিন্তা করি তাহলে সেখানে কিন্তু চাপ পড়বে এবং সেই চাপটা আসলে শহর নিতে পারবে কিনা ভবিষ্যতের, যে যদি ডিসপ্লেস পপুলেশন, যদি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সব মানুষ যদি নগরের দিকে ধাবিত হয় তাহলে নগরের প্রতিষ্ঠানগুলো তো ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকবে। কারণ আমি যদি সে অনুযায়ী যদি সেবাটা না দিতে পারি, মানে সেবা বলতে আমি প্রত্যেকটি খাতের কথা বলছি, সেটি তো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো আর জন্য আমাদের এখনই কিন্তু চিন্তা করতে হবে যে যেই ভালনারেবল যেই জায়গাগুলো আছে, সেটা পোভার্টি হোক, ক্লাইমেট হোক কিংবা অন্য কোনো ফ্যাক্টরের কারণে হোক, সেগুলো কিন্তু জব মার্কেটের জন্য আমাদের ওভাবে চিন্তা করে পরিকল্পনা নিতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার। নিশ্চয়ই আরও একদিন আপনার সঙ্গে আলাপের সুযোগ হবে আর অন্যান্য বিষয় নিয়ে। জি অবশ্যই, এবং এই নিয়ে কথা বলা উচিত এবং আমাদের যে যুব নীতি আছে সেটি নিয়ে এক সময় আশা করি আপনি কথা বলবেন, কারণ এই নীতিগুলো থাকে, আমাদের অনেক পরিকল্পনা থাকে, কিন্তু এগুলোর বাস্তবায়ন প্রপারলি হচ্ছে কিনা সেটি নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। এবং আমি অনেকটি দেখতে পাই যে মানে গভর্নেন্সের বা সুশাসনের একটা বড় ঘাটতি আমরা লক্ষ্য করতে পারি। এবং আমি মনে করি এই জনমিতিক লভ্যাংশ অর্জনের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে সুশাসনের ঘাটতি। সুশাসন বলতে আমি সামগ্রিকভাবে যেটি বলছি যে এখানে নিয়ম কানুন, রুলস রেগুলেশন এগুলো পালন, ট্রান্সপারেন্সি, এগুলোর প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো কাজ করে তাহলে কিন্তু আপনার এই বেনিফিট আসবে। শুধু একটা জায়গায় আমি জব তৈরি করার সুযোগ করলাম বা এডুকেশনে ইনভেস্ট করলাম আর বাকি জায়গাটা করলাম না, সেটা কিন্তু না। এটা একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। সো আমার মনে হয় আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। এখন নিশ্চয়ই আরো একদিন আলাপের সুযোগ হবে এই বিষয় নিয়ে, হলে আবারও কথা বলবো। জি দর্শক, শেষ করছি আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।